অধ্যায় 4 দেওয়া আছে গসাগু ও লসাগু। অধ্যায় 4 এটা হচ্ছে বীজগণিতের লসাগু গসাগু। এর আগে আমরা পাটিগণিতেরও আমরা লসাগু গসাগু আলোচনা করেছি। তো গসাগু ইংরেজি হচ্ছে আপনার হাইয়েস্ট কমন ফ্যাক্টর, আর লসাগু হচ্ছে কি আপনার লোয়েস্ট কমন মাল্টিপল দেওয়া আছে। তো আমরা যদি দেখি 1 নাম্বার যে প্রশ্নটা সেটা হচ্ছে গিয়ে দেওয়া আছে 4x² - 16 দেওয়া আছে, আর 6x² - 24x + 24 দেওয়া আছে গসাগু নির্ণয় করতে। তো দেখেন এখানে দুইটা রাশি দেওয়া আছে। প্রথম রাশিকে আমরা ভাঙবো, বিশ্লেষণ করব, ছোটো করব, উৎপাদকে বিশ্লেষণ করলাম। এইটা কীভাবে করলাম, এখান থেকে আমরা 4 কমন নিলাম। কমন নেওয়ার পর দেখা গেল x² - 4, 4 আমরা 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে a² - b স্কোয়ার সূত্র a + b - b, আর 4 আমরা ভাঙতে পারি 2 × 2। আর এটা এটা মিডল ফ্যাক্ট, আমরা প্রথমে 6 কমন নিলাম। কমন নেওয়ার পরে x² + 4x + 4, তারপর এখানে আমরা কাজ করে আমরা বার করলাম। এইটা 6 রে ভাঙলাম 2 × 3, অর্থাৎ ভাঙলাম। এখন আমরা কমন নিব, মানে গসাগু বসে নির্ণয় করো। গসাগুর নিয়ম হচ্ছে গিয়া দুইটার মধ্যে কোনগুলো মিলে, মানে দুইটার মধ্যে আছে যেগুলো সেগুলো আমরা নিব। গসাগুর নিয়ম হচ্ছে দুইটার মধ্যে আছে এমন জিনিস নেব। তো দুইটার মধ্যে যেগুলো আছে সেগুলো আমরা নিলাম। দেখলাম যে আছে 2 × x + 2 দেওয়া আছে দুইটার মধ্যে আমরা মিলে, তাই এই দুইটা এইটাই নিলাম আমরা। তো এইভাবে আমাদের করতে হয়। আপনি খেয়াল করে দেখেন 2 নাম্বারটা দেওয়া আছে, প্রথম একটা রাশি দেওয়া আছে, 2 নাম্বার রাশি দেওয়া আছে, 3 নাম্বার রাশি দেওয়া আছে, 3টা দেওয়া আছে। তো প্রথম রাশিকে আমরা ভাঙলাম। ভাঙা মানে কি, এখানে দেখা গেল কমন টমন কিছু যায় না, তাহলে 4 রে ভাঙলাম 2 × 2। দ্বিতীয় রাশিরে আমরা 10 রে ভাঙলাম, তৃতীয় রাশিরে 12 রে ভাঙলাম, আর ভিতরে আছে a² - b স্কোয়ার সূত্র a + b - b লিখলাম। এখন গসাগু মানে হচ্ছে গিয়ে আপনার মানে এখানে যে 3টা রাশি আছে, 3টা রাশির মধ্যে কোন জিনিসটা আছে, 3টার মধ্যে আছে, একমাত্র 2 শুধু 3টার মধ্যে আছে, আর কোনো কিছু নাই। যেমন দেখেন x + y প্রথমটার মধ্যে আছে, দ্বিতীয়টার মধ্যে নাই, তৃতীয়টার মধ্যে আবার আছে। তো দ্বিতীয়টার মধ্যে যেহেতু নাই তাহলে এটা নিব না, এমনটা নিব যেটা 3টার মধ্যে আছে। যেহেতু রাশি এখানে 3টা আছে তাই 3টার মধ্যে আছে এমন জিনিস নিব। রাশি 5টা হইলে 5টা, 2টা হইলে 2টা। তাহলে একমাত্র 2 দেখেন, একটা 2 দেন, এই একটা 2, এখানে একটা 2, এখানে একটা 2, তাহলে দেখা গেল যে একটা 2 গেল। পরবর্তীতে প্রথম রাশির মধ্যে আরেকটা 2 আছে, কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে আর 2 নাই। তৃতীয় রাশির মধ্যে আছে, কিন্তু দ্বিতীয় রাশির মধ্যে 2 আছে একটা, তাই আমরা একটা 2 কমন গেল। এভাবে কাজ করতে হবে। সেম একইভাবে 6 নাম্বারটা দেখেন, এখানে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি আছে। প্রথম রাশি থেকে আমরা x কমন নিছি, দ্বিতীয় রাশির মধ্যে আমরা a² - 3² আমরা দিছি, a² - b স্কোয়ার, 9 রে 3 স্কোয়ার বানাইছি, তাহলে a + b - b, তৃতীয় রাশির আমরা মিডল ফ্যাক্ট করছি। এখন কমন নিব আমরা, গসাগু বলছে। গসাগু তো আমরা বললাম যে 3টার মধ্যে আছে যে সংখ্যাটা, 3টার মধ্যে দেখেন আছে শুধু x - 3 3টার মধ্যে আছে, আর কোনো কিছু 3টার মধ্যে নাই, তাই আমরা শুধু উত্তর হচ্ছে x - 3। এই নিয়মে এখানে গসাগু আছে। এই গসাগুলো আপনারা পারবেন, কারণ এইগুলো কোনো কঠিন বিষয় না, সবগুলো সহজ একটা বিষয়। আপনি ভাঙবেন প্রথম রাশি, এই যে প্রথম রাশি লিখলাম, দ্বিতীয় রাশি লিখলাম, তৃতীয় রাশিটাও আমরা ভাঙলাম। এখন দেখলাম এটার মধ্যে কমন কি আছে, দেখলাম যে কমন আছে a + b, তাহলে আমরা বলবো যে এটাই উত্তর, কারণ গসাগু মানে হচ্ছে কমন কি আছে সেটা নির্ণয় করা। সবগুলো এখানে যে কোনো কিছু হোক না কেন, সবগুলো একই বিষয় আপনি করতে পারবেন, যত কঠিন হোক না কেন। আপনি এখানে কোনো কঠিন বিষয় বলতেই নাই। এবার আসি আমরা লসাগু ক্ষেত্রে। লসাগু দেখেন এখানে দেওয়া আছে 21 নাম্বারটা দেখেন, প্রথম রাশি আমরা ভাঙলাম, এখান থেকে আমরা x² কমন নিলাম। দ্বিতীয় রাশির ক্ষেত্রে আমরা xy কমন নিলাম। এখন বলছে লসাগু নির্ণয় করো। লসাগু মানে হচ্ছে কমন নিয়ন না, যা আছে সব নিয়ে যাওয়া। লসাগু হচ্ছে গিয়ে শুধু যা আছে সব, আর গসাগু হচ্ছে 3টার মধ্যে বা 2টার মধ্যে মিলে। গসাগু মানে হচ্ছে গিয়ে আপনার যে সবগুলোর মধ্যে আছে এমন জিনিস কমন নেওয়া, আর লসাগু হচ্ছে গিয়ে আপনার যা আছে সব নিয়ে যাবেন। কীরকমভাবে সব নিয়ে যাবেন আপনি খেয়াল করে দেখেন, প্রথম রাশির মধ্যে x² আছে, দ্বিতীয় রাশির মধ্যে শুধু x আছে, তাহলে আমাদের মধ্যে এখানে খেয়াল করতে হবে যে ওই যে কোন বেশি আছে কোনটা, x² আছে, তাই x²টা নিব, বেশি নিয়ে নিব। দ্বিতীয় রাশির মধ্যে দেখেন y আছে, প্রথম রাশির মধ্যে কিন্তু y নাই, ওইটাও নেব, y নিলাম। প্রথম রাশির মধ্যে x + y আছে, দ্বিতীয় রাশির মধ্যে x + y আছে, তো এটা তো মিলেই দুইটার মধ্যে আছে, এইটাও নিলাম। অর্থাৎ মানে লসাগুর নিয়ম হচ্ছে কি আপনার কমন গেলেও নিব, না গেলেও নিব, সব নিব। সোজা কথা, সব নিব, কমন গেলেও নিব, না গেলেও নিব, সব নিয়ে যাব। সেটার কাজ হচ্ছে কি আপনার লসাগুর কাজ। আপনি খেয়াল করে দেখেন 23 নাম্বারটা কিন্তু 2টা রাশি দিয়ে আছে, আমরা প্রথম রাশির আমরা ভাঙছি, xy কমন নিছি,
আর দ্বিতীয় রাশিটা আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র লিখছি। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে লসাগু, তাই আমরা কমন গেলেও নিব, কমন না গেলেও নিব, সব নিব। তাহলে দেখেন এক্স ওয়াই প্রথম রাশির মধ্যে আছে, দ্বিতীয় রাশির মধ্যে এক্স ওয়াই নাই, তাই আমরা এটাও নিলাম। প্রথম রাশি দেখেন আছে এ প্লাস বি এ মাইনাস বি, মানে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আছে, দ্বিতীয় রাশির মধ্যে আছে, এইগুলোও নিলাম। এভাবে আমাদের কাজ করতে হবে। তো এগুলো কোনো কঠিন বিষয় না, সহজ একটা বিষয়। আপনি সিম্পলভাবে চিন্তা করেন তাহলে সহজে আপনি এগুলো উত্তর পাবেন। অধ্যায় 5 আমরা আলোচনা করব সরল সমীকরণ নিয়ে আমরা আলোচনা করব। অধ্যায় 5 সরল সমীকরণ, যেটা সরল সমীকরণ মানে কি, মানে সরল করা, যেটা এটা ইংরেজিতে বলে সিম্পল ইকুয়েশন, যেটা এটা এখানে। তো সরল সমীকরণের ক্ষেত্রে কোনো মানে নিয়ম কানুন নাই, আপনি জাস্ট নর্মালি আপনি চিন্তা করবেন তাহলে হলো। যেমন আপনি খেয়াল করেন 3 নাম্বারটা দেখেন, এটা 3/x + 4/x + 1 = 2 আছে, বলছে x এর মান নির্ণয় করো। তাহলে আপনি নর্মালি সরল সমীকরণ যেটা আছে, নর্মালি আপনি কি করবেন যে এখান থেকে আপনি মানে যোগ বিয়োগ যে নর্মালি আমরা করি, এগুলো করার পরে আমরা বার করলাম কি x এর মান পাইলাম 3 আর একটা পাইলাম x এর মান -1/2। তো মাইনাসটা গ্রহণযোগ্য নাই, তো x এর মান 3, উত্তর বলে দেবো যে 3। একই নামে দেখেন 2 নাম্বারটাও দেখেন 43তম বিশেষ আসছে দেয়া আছে, বসে মানে মান নির্ণয় করো। এখানে খেয়াল করে দেখেন আমরা এখানে কাজ করলাম, আমরা কি করলাম নর্মালি আমরা যেভাবে আছে নর্মালি কাজ করলাম। এখানে কঠিন কোনো কিছু না, আপনি সিম্পলভাবে যে যোগ বিয়োগ গুণ ভাগ করেন, সরল নির্ণয় করেন, এই সিম্পলভাবে এখানে দেয়া আছে। কীভাবে দেয়া আছে দেখেন, এখানে এটার নিশ্চয়ই x-1 আছে, এটার নিশ্চয়ই x-1 আছে, তাহলে আমরা যদি যোগ করতেছে ভগ্নাংশে, তাহলে দুইটা থেকে আমরা লসাগু নিলে x-1 হবে, নিয়ে এখন যোগ বিয়োগ করে কোনাকুনি গুণ করে আমরা x এর মানটা বের করলাম। তো এখানে দেখলো যে কিন্তু 1 নং এ x = 1 বসলে ভগ্নাংশটা অসংজ্ঞায়িত হয়, তার সমাধান হবে ফাঁকা সেট। হয় এটা আবার একটু জটিল দিছে, মানে আমরা উত্তর পাইছি ঠিকই 1, কিন্তু দেখা গেল যে আমরা কিন্তু 2 কমন নিয়ে x-1। এখানে খেয়াল করে দেখেন কাজ করলে আমরা কাটাকাটি করলে উত্তরটা আসে না, আপনি খেয়াল করে দেখেন এখানে অসংজ্ঞায়িত আসে, দেখে আমরা উত্তর অসংজ্ঞায়িত। কীভাবে এখানে খেয়াল করে দেখেন যে x-1 আমরা পাইলাম কি, এই লাইনটা আপনি খেয়াল করেন, এই লাইনটা x-1তে আমরা লিখলাম যে x-1 সমান এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে ওইটা হইতেছে আপনার x-1। এখন খেয়াল করে দেখেন আমরা যদি x-1 আছে আর দেখেন 2 এর সাথে x-1 গুণ আছে, এই দিক দিয়ে আনলে কী হবে, ভাগ হবে, x-1 সমান হবে কি 2 হবে। এখন দেখেন উপরে x-1 নিচে x-1 কাটা যায়, কাটা গেলে তো x এর মানই নাই, x চলে গেছে, যার কারণে এটা অসংজ্ঞায়িত। ওই কারণে দেখেন এটা লেখছে যে ক নাম্বারটা উত্তর দিচ্ছে, যে উত্তরটা দেওয়া দিচ্ছে যেটা অসংজ্ঞায়িত, এভাবে দেওয়া দিচ্ছে কি। 4 নাম্বারটা দেখেন এখানে দেওয়া আছে x/3 - x/5 = 2। এখান থেকে আমরা যোগ বিয়োগ করে আমরা x এর মান নির্ণয় করবো। তাই সরল সমীকরণ কোনো কঠিন বিষয় না। এই যে দেখেন এটা 6 নাম্বারটা দেওয়া আছে, আমরা লিখলাম। এখন আমরা মানে ভগ্নাংশের যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা এখান থেকে x এর মানটা বের করব। বেশিরভাগ অঙ্ক এভাবে, যা একদম ইজি, আপনি কাজ করে বার করবেন, যেভাবে খুশি সেভাবে বার করেন। তো এটা হলো বিষয়। যেমন এখানে খেয়াল করে দেন x এর মান 7 হলে x + 3 এর মান কত। তো এর থেকে আর সহজ বিষয় আছে, x এর মান যদি 7 হয় তাহলে x + 3, তাহলে x এর মান 7 বসান, 7 + 3, এখানে 7 বসান, 7 + 3 x এর জায়গা 10 হয়ে যাবে। এটা কোনো কঠিন হইল? এখানে দেখেন বলা আছে 27 নাম্বারটা খেয়াল করে দেখেন যে 2x + 15 = 27 - 4x কে সমাধান করে x এর মান নির্ণয় করো। তো আমরা এখানে x এর মান নির্ণয় করলাম, x এর মান দেন 2x, আর এই দিক দিয়ে -4x আমরা এই দিক দিয়ে আনলাম, তাহলে 6x হলো, 4 আর 2 6x, 15 এই দিকে ফালাইলাম, 27 থেকে 15 বিয়োগ করলে 12 হলো, এখান থেকে x এর মান নির্ণয় করলাম। এটা আর কেমন কঠিন হলো? তো এগুলো আপনি পারবেন, কারণ এগুলো ইজি, কারণ কঠিন বিষয় না। এখানে আপনার বলছে মানে কোনো কঠিন বিষয় যদি থাকতো তাহলে আমরা সবগুলো সহজ। আপনি দেখেন 32 নাম্বারটা দেখেন x³ + kx + 10 = 0 হলে এটি সমাধান 2 হলে k এর মান নির্ণয় করতাম। অর্থাৎ বলছে এর একটা সমাধান হচ্ছে 2, মানে x এর মান হচ্ছে 2, তাহলে যেখানে x আছে x এর জায়গাতে আমরা 2 বসিয়ে দেব। কারণ বলছে তো যে এর একটা সমাধান মানে x এর সমাধান। আমরা তো সাধারণত দেখেন x এর মানই বের করি, যে কোনো কাজ করি না কেন, দেখেন x এর মানই তো আমরা বের করতেছি, যেখানে x এর মান বের করতেছি না। তাহলে বলছে এর একটা সমাধান দেওয়া আছে, মানে x দেওয়া আছে, মানে 2 দেওয়া আছে। তাহলে একটা সমাধান যদি 2 দেওয়া থাকে তাহলে x এর মান 2 বসাইলে এখান থেকে আমরা k এর মানটা আমরা পেয়ে যাব। সেম এটা দেখেন অত হলে তবে a এর মান কত। তো
তাহলে আমরা এখানে কাজ করলাম, দেখেন এক্স স্কোয়ার মাইনাস 25 দিয়ে আছে, এটার আমরা 5 স্কোয়ার লিখলে আমরা লিখতে পারি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখলাম। তাহলে উভয় পক্ষে থেকে -5 একটা বাদ গেল, এখান থেকে এর মান আমরা পেয়ে গেলাম 5। তো এগুলো কোনো কঠিন বিষয় না, এখানেও যেগুলো আছে স্টেপ 3ও যেগুলো আছে এগুলোই একই। নর্মালি আপনি সমীকরণটারে সমাধান করতেন আর কিছু না, অর্থাৎ একটা মানে সমীকরণ দেওয়া আছে, এই যে দেখেন 48 নাম্বারটা খেয়াল করেন যে একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে আপনি কি করতেন নর্মালি কাজ করতেন। তো নর্মালি কাজ করেন, একটা জিনিস মনে রাখবেন যে উপরে নিচে যদি একই জিনিস থাকে, শুধু প্লাস মাইনাসে যদি পার্থক্য হয় তাহলে যোজন বিয়োজন করতে হয়। উপরে এবং নিচে যদি মানে এক জাতি দেখা যায়, মানে আপনার চোখের দৃষ্টিতে যদি মনে হয় যে উপরে নিচে একই সংখ্যা আছে, শুধু প্লাস মাইনাসে শুধু একটু পার্থক্য, তাহলে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজনের নিয়ম হচ্ছে উপরে যে সংখ্যাটা আছে, দেখেন এই যে উপরে যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা আমরা উপরে দেব নিচে দেব, তাহলে এটা উপরে দিলাম নিচে দিলাম। আর নিচে যে সংখ্যাটা আছে এটা যোগ দিয়ে উপরে দেব আর বিয়োগ দিয়ে নিচে দেব, এটাকে বলে যোজন বিয়োজন। সেম একইভাবে সমান সমান এই দিক দিয়ে 5-এর নিচে মনে মনে 1 আছে, তাই প্রথমে আমাদের কাজ হচ্ছে উপরের সংখ্যাটা উপরেও দিব নিচেও দেব, তারপর নিচের সংখ্যাটা নিচে নাই মানে 1 দিলাম, 1টারে আমরা উপরে যোগদা দেব নিচে বিয়োগদা দেব, এটাকে বলা হয় যোজন বিয়োজন। দিয়ে কাটাকাটি করে আমরা এখান থেকে x এর মানটা বের করছি। সবসময় মনে রাখতে হবে যে এক জাতীয় জিনিস হলে আমরা যোজন বিয়োজন করবো, এই জন্য যোজন বিয়োজন করতে হবে, এক জাতীয় জিনিস হলে যোজন বিয়োজন করতে হবে, মানে চোখের দৃষ্টিতে একরকম মনে হইলে। অধ্যায় 6 দেয়া আছে সরল সহ সমীকরণ, যেটা সেটা দেয়া আছে অধ্যায় 6 সরল সহ সমীকরণ, সেটা যদি আমরা খেয়াল করে দেখি তাহলে এটাও কোনো কঠিন বিষয় না, আপনি মানে ইজিতে আপনি নির্ণয় করতে পারবেন। আমরা যদি নিচের দিকে যাই তাহলে আপনি দেখেন 35তম বিশেষে আসছে, সেটা 3 নাম্বারটা বলছে x - y 2 আর xy হচ্ছে 24, তাহলে আমরা লিখলাম x - y = 2, তাহলে এখান থেকে -y-টার আমরা এদিকে পাঠিয়ে দিলে 2 দিকে গেলে +y, তাহলে x এর মান পাইলাম আমরা 2 + y, x = 2 + y। আর একটা মান দেওয়া আছে xy = 24 দেওয়া আছে, তাহলে xy = 24 দেওয়া থাকলে আমরা xটার আমরা এইদিকে পাঠিয়ে দিলাম, যেহেতু xy এর সাথে গুণ আছে 24 এর দিকে গেলে ভাগ হয়ে নিচে চলে যাবে, তাহলে লিখলাম y = 24/x। এখন x এর মান কিন্তু আমরা জানি x এর মান দেওয়া আছে 2 + y, তাহলে x এর জায়গায় 2 + y দিলাম, দিয়ে এখানে কাজ করে আমরা এখানে y এর মান বের করলাম, কত y এর মান পাইলাম 4 পাইলাম। এখন y এর মান যদি আমরা 4 পাই তাহলে ওই যে x এর মান যেটা 1 নং সমীকরণ দিয়ে রাখছিলাম এটারে x = 2 + y, এই জায়গার মধ্যে যদি y এর মান 4 বসাই তাহলে x এর মান আসতেছে কত 6 আসতেছে, তাহলে আমরা বলতে পারি যে x এর মান হচ্ছে 6, y এর মান হচ্ছে আপনার 4। এখন উত্তরটা হয়েছে কিনা সেটাও আপনি দেখতে পারেন শুদ্ধি পরীক্ষা করলে। কিভাবে? এই যে কোনো একটা সমীকরণের মানে আপনি মানে একটা মানে রাশির আপনি বাম পক্ষে মান বসান বা ডান পক্ষে বসান, x y মান বসান, তাহলে x এর মান পাইলাম আমরা কত 6, y এর মান পাইছি আমরা 4, তাহলে 6 থেকে 4 বিয়োগ করলে কত আসে 2, দেখেন উত্তর 2 আসছে কিনা। অথবা এটা আমাদের বসাতে পারেন x এর মান পাইছি 6, y এর মান পাইছি 4, দুইটা গুণ করলে 4 × 6 = 24, দেখেন ডান পক্ষে 24 আছে, তাহলে শুদ্ধি পরীক্ষায় বলবো যে এটা মানে সঠিক, তাই বলবো যে হ্যাঁ এটা মানে এটাই উত্তর। কোনো কঠিন বিষয় না, এখানে মান নির্ণয় করা আর কিছু না। আপনি খেয়াল করে দেখেন এখানে দেয়া আছে y 7 নম্বরটা দেখেন y = দেয়া আছে 5x + 4, আবার একটা দেয়া আছে 5x + 8 = 40 দেয়া আছে। তাহলে আপনি খেয়াল করে দেখেন এখান থেকে আপনি মান নির্ণয় করেন, তা আমরা প্রথমে লিখলাম 5x + 8 = 40, এখান থেকে কাজ করে x এর মান পাইলাম আমরা কত 32/5 পাইলাম, তাহলে আমরা বলছে y মান নির্ণয় করতাম, তাহলে y = ছিল 5x + 4 ছিল, তাহলে আমরা 5 গুণ x, x এর মান 32/5 দিলাম +4 দিলাম। এখন দেখা গেল এই উপরে 5 নিচে 5 কাটা গিয়ে 32 + 4 36 আসতেছে। এভাবে আমরা মান নির্ণয় করব, অর্থাৎ নর্মালি যে মান প্রতিস্থাপন উপন্যায়ন যেটাই বলেন না কেন, নর্মালি আপনি এখানে মান নির্ণয় করা, এখানে প্রতিস্থাপন উপন্যায়ন ইচ্ছা করলে আপনি করতে পারবেন, ঠিক আছে। নর্মাল বিষয় দিয়ে আছে, দেখেন এটা সেম 20 নাম্বারটা দেখেন x + 2y = 4,
আর এক্স ওয়াই সমান সমান দেওয়া আছে 2 হলে এক্স এর মান নির্ণয় করো। তাহলে এক্স ওয়াই যদি 2 হয় তাহলে ওয়াইটারে যদি আমরা এইদিকে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে, কারণ এক্সের সাথে ওয়াই গুণ আছে, এদিক দিয়ে গেলে ভাগ। তাহলে এক্স সমান পাইলাম আমরা 2/y পাইলাম, এক্স এর মান পাইলাম 2/y। এখন ওই যে প্রথমটা সমীকরণ x + 2y = 4 আছে, এইটার মধ্যে আমরা x এর মান বসাবো। তাহলে x এর জায়গায় x এর মান কত পাইছি 2/y, দেখেন 2/y বসাইছি, আর +2y আসলো +2y দিছি, = 4 আসলো =4 দিছি। এখান থেকে কাজ করে আমরা y এর মানটা বের করে নিছি। তো এখানে সবগুলো এভাবে আপনি যে কোনো নিয়মে আপনি x এর মান এবং y এর মান আপনি বার করতে পারেন। নিয়ম যে কোনো হতে পারে, প্রতিস্থাপন বলেন, অপনয়ন বলেন, সবগুলো এখানে কোনোগুলো মানে ভিন্ন রকম না, যার কারণে আমরা এখানে দেখাইতেছি না, কারণ দেখা যাবে যে সবগুলো আপনি যে কোনো নিয়মে আপনি বের করতে পারবেন। অধ্যায় 7 দ্বিঘাত সমীকরণ আছে। দ্বিঘাত সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বলা হয়। দ্বিঘাত মানে কি দুইটা ঘাত বা দুইটা পাওয়ার সমীকরণ। যেটা দ্বিঘাত আমরা যদি আলোচনা করি তাহলে আমরা নিচের দিকে যদি যাই তাহলে আমরা বুঝতে পারবো, যে প্রশ্ন দেখে আমরা বলতে পারবো। খেয়াল করে দেখবেন, আমরা যদি খেয়াল করি এটাই মনে করেন যে 6 নাম্বারটা দেখেন, বসে x³ - px + 10 = 10 দেওয়া আছে। এর একটি সমাধান 2 হলে p এর মান নির্ণয় করেন। মানে একটা সমাধান 2 মানে কি, একটা মান দেওয়া আছে x এর মান 2। আমরা কোনো সমীকরণের সমাধান করলে তো x এর মান বা y এর মানই বের করি, তাই সেটাই বলতেছে যে একটা সমাধান মানে x এর মান 2 দেওয়া আছে, তাহলে x এর জায়গায় আমরা যদি 2 বসাই তাহলে p এর মান বের হয়ে যাবে। এখানে খেয়াল করে দেখেন 4 নাম্বারটা দেওয়া আছে, 4 নাম্বারটা এটা 40তম আসছে বিসিএসে, যে 4x² - 7x - 4 = 0 সমীকরণের মূল এর প্রকৃতি কোনটা। তাহলে খেয়াল করে দেখেন, একটা আদর্শ সমীকরণ আছে, এটা একটা সূত্র আদর্শ সমীকরণে। আদর্শ সমীকরণটা হচ্ছে আপনার ax² + bx + c = 0, এটাকে বলে আদর্শ সমীকরণ। কি বললাম সমীকরণটা, ax² + bx + c = 0, এটা হচ্ছে আদর্শ সমীকরণ। আর এই সমীকরণের মূল কেমন হবে এটা নির্ণয় করা হয় b² - 4ac দ্বারা। b² - 4ac দ্বারা নির্ণয় করা হবে এটা মূল কেমন। এখন খেয়াল করে দেখেন, আমরা আদর্শ সমীকরণ বলছি ax² + bx + c = 0। তো উপরে 4 নাম্বারটা আমাদের সমীকরণ দেওয়া আছে 6x² - 7x - 4, এটার সাথে আমরা মিলাই। কীভাবে মিলাবো দেখেন, এই যে সমীকরণে দেখেন x² সামনে আছে কি a আছে, আর 4 নাম্বারটা আমাদের দেখেন x² এর সামনে কত দেওয়া আছে 6 দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি x² সামনে এদিকে a আর x² সামনে এদিক দিয়ে 6 দেওয়া আছে, তার মানে a এর মান হচ্ছে কি আপনার x² এর আগে যেটা আছে 6 এইটা, তাহলে a এর মান পাইলাম 6। পরে দিছে +bx, তাহলে দেখেন x এর আগে মানে x এর সহগ দেওয়া আছে, মানে x এর আগে আছে +b, তাহলে এখানে যে x এর আগে আছে কত -7, তাই আমরা মানে b এর জায়গায় আমরা লিখব -7 লিখব। কেন, সহগটা লিখব। আর মনে রাখতে হবে, সহগ নিতে গেলে অবশ্যই আমাদেরকে মাইনাস সহ নিতে হবে। সহগ মানে কি, সহগ মানে হচ্ছে কি আপনি কোনো একটা মানে x বা y এর, যেমন দেখেন এখানে x² 7 নাম্বারটা দেখেন x² আগে কি আছে 4 আছে না, এই 4টাকে বলা হয় আপনার সহগ বলা হয়। এই যে শুধু x এর সামনে কি আছে p আছে না, এই পিটাকে বলা হয় সহগ, কিন্তু মাইনাস থাকার কারণে মাইনাস সহ বলতে হবে। তার মানে কি x এর সহগ হচ্ছে -p, সেইটা কিন্তু। তাহলে আমরা এইভাবে এখানে কাজ করতেছি। আচ্ছা, x এর সহগ আসলো b আর এখানে x এর সহগ হচ্ছে -7। এখানে দেখেন +c আসলো আর এখানে আছে -4, তাহলে c = আমরা -4 লিখব, আমরা মাইনাস সহ লিখব, কারণ আমাদের সমীকরণ যেটা আদর্শ সমীকরণ ax² + bx + c, এটা আমাদের কিন্তু কি নাই, মাইনাস নাই, তাই -4 দেওয়ার কারণে আমরা প্লাস চিন্তা করলে সামনে -4 সহ আমরা c চিন্তা করব। এখন যে আমরা মূল নির্ণয় করার সূত্রটা বলছিলাম b² - 4ac, এখানে আমরা মান বসাবো b², b কার মান পাইছি -7, a কার মান পাইছি 6, c এর মান কত -4 বসাইলাম, বসাই দেখলাম উত্তর হচ্ছে 145। 145 যেহেতু 0 থেকে বড়, তাই এটা মূল হবে বাস্তব ও অসমান। এইটাই এখানে একটা সূত্র দেয়া আছে, এখানে আমরা দেখি যেটা সমীকরণের নির্ণয় করা হয়, এটা সাধারণত 9ম 10ম শ্রেণী বইয়ে দেওয়া আছে। 9ম 10ম শ্রেণীর বইয়ে এটা দেওয়া আছে শর্তটা।
ঠিক আছে, এখানে শর্তটা দেওয়া নাই, এটা নবম দশম শ্রেণী বইয়ে দেওয়া আছে, এই শর্তটা দেওয়া আছে যে 0 থেকে বড় হলে বি স্কয়ার মাইনাস 4 এর সমান, এটা হচ্ছে বাস্তব ও অসমান, এটা মনে রাখতে হবে। 7 নম্বরটা খেয়াল করেন, দেখেন পি এর মান কত হলে 4x স্কয়ার মাইনাস px প্লাস 9 সমান 0 হবে। তো এখানে আমরা কাজ করছি, কাজ করে আমরা দেখলাম পি এর মান কত। প্রথমে বলে নিই আমরা আদর্শ সমীকরণের সাথে আমরা তুলনা করব। আদর্শ সমীকরণ কোনটা? এ এক্স স্কোয়ার, ওই যেখানে দেওয়া আসলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, যেটা এটা। তো এই সব করলে আমরা দেখলাম যে এ এর মান পাইতেছি 4, বি এর মান পাইতেছে মাইনাস পি, সি এর মান পাইতেছে 9। এভাবে দিয়ে আমরা নির্ণয় করছি। দেখেন দিয়া এখানে দেখানো হইল যে একটা যে আমার মূল দই কেমন হবে, সূত্র হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখান থেকে মান বসেছি, মান বসে আমরা দেখলাম পি এর মান পাইলাম কত, 12 পাইলাম। তাহলে আমরা বললাম যে পি এর মান পূর্ণবর্গ হবে, মানে উত্তরটা হচ্ছে 12, কারণ পি এর মানটা 12 বসাইলে পূর্ণবর্গ হবে। একই নিয়মে আপনি যদি খেয়াল করে দেখেন, এখানে একটা দেওয়া আছে এ 9 নম্বরটা দেখেন, এ এর মান কত হলে 9 মাইনাস 12x প্লাস ax স্কয়ার সমান 0 একটা পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গ হলে আমাদের যে আদর্শ সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c, যেটা এটা আমরা কাজ করব। আর এটা মূল দয় কেমন হবে, মূল দয় আমরা নির্ণয় করব। মূল দয় আমরা সূত্র হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে আমরা মান বসাইব, a এর মান, b এর মান, c এর মান বসাইব। বসায় আমরা দেখলাম যে a এর মান পাইলাম 4 পাইলাম। তাহলে আমরা বলবো a এর মান 4 হলে পূর্ণবর্গ হবে, কারণ মূল দয় বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হয় যদি, তাহলে কিন্তু মানে পূর্ণবর্গ হয় কি। 16 নম্বরটা চিন্তা করেন বা 15 নম্বরটা চিন্তা করেন। 15 নম্বর বলছে যে এক্সের শক কত। এই যে দেখেন এক্স স্কোয়ার বলে নাই, শুধু এক্স বলছে। তো এক্সের শক সামনে, এক্সের সামনে নাই মানে কি 1 আছে, তাহলে -1। আমরা বলছিলাম যে শকের ক্ষেত্রে -1 বলতে হবে, তাই -1। 16 নম্বর বলতেছে আপনার এক্সের শক নির্ণয় করতেন। এখানে খেয়াল করে দেখেন এক্স পাওয়ার কিউব, এক্স পাওয়ার স্কোয়ার, এক্সই নাই। তো এক্সের যেহেতু নাই, তাই এক্সের শক হবে 0, কারণ এখান থেকে এক্স নাই। আপনি এক্স কিউব বলতেছে না, এক্স স্কোয়ার বলছে না, শুধু এক্স বলছে। তা আপনি কিউব দেখলে হবে না, এক্স স্কোয়ার দেখলে হবে না, শুধু এক্স তো এখানে নাই, তাই নাই মানে কি শকও নাই, মানে 0। এভাবে কাজ করলে আপনি শক নির্ণয় করতে পারবেন সহজে। অধ্যায় 8 দেওয়া আছে সমীকরণে বাস্তব প্রয়োগ, ইকুয়েশন দেওয়া আছে। তো বাস্তব প্রয়োগ হোক, এটা কোনো কঠিন বিষয় না। সমীকরণে বাস্তব প্রয়োগ এটা পারবেন আপনারা। যেমন 2 নম্বরটা আপনি খেয়াল করে দেখেন, একটি শ্রেণীতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 3খানা বেঞ্চ খালি থাকে, কিন্তু প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়াইয়া থাকে। ওই শ্রেণীতে ছাত্র সংখ্যা কতজন? তো ধরলাম বেঞ্চ হচ্ছে গিয়ে আপনার এক্স, মোট বেঞ্চ এক্স। তাহলে 4 জন করে ছাত্র বসলে 3টা বেঞ্চ খালি থাকে। তো বেঞ্চ ধরছিলাম আমরা এক্স, তাহলে 3টা বেঞ্চ যেহেতু খালি থাকে, তাহলে 3 বিয়োগ করে দিলাম আর সামনে 4 গুণ করলাম। ঠিক আছে, কেন করলাম? এটা নিয়ম হচ্ছে এভাবে, আপনি খেয়াল করে দেখেন 4 জন করে ছাত্র বসলে 3টা বেঞ্চ খালি থাকে, তাহলে ছাত্র বসে কতজনে? ছাত্র বসে আপনার একটা বেঞ্চে বসে কতজন? 4 জন। তো লিখবো যে একটা বেঞ্চে বসে সমান 4 জন, একটা বেঞ্চে 4 জন বসলো। সুতরাং বেঞ্চ আছে কয়জন? বেঞ্চ আসলো ধরছিলাম এক্স বেঞ্চ, কিন্তু 3টা বেঞ্চ কিন্তু খালি আছে, তাই এক্স থেকে 3 বিয়োগ করলে বাকি বেঞ্চগুলোতে ছাত্র বসে। তাহলে এক্স মাইনাস 3 বেঞ্চে ছাত্র বসে। একটা বেঞ্চে যদি 4 জন বসে, তাহলে এক্স মাইনাস 3 বেঞ্চে কি ছাত্র কম বসবে না বেশি বসবে? বেশি বসবে, তাহলে গুণ হবে। তাহলে 4 ইন্টু এক্স মাইনাস 3 এইটা। তাহলে ছাত্র সংখ্যা হইল 4 ইন্টু এক্স মাইনাস 3। আবার বলছে যে 3 জন করে বসলে 6 জন ছাত্র দাঁড়াইয়া থাকে, তাহলে একটা বেঞ্চে বসতেছে কতজন? 3 জন। তাহলে বেঞ্চ সংখ্যা কয়টা? এক্সটি। তাহলে আপনারা লেখেন যে একটা বেঞ্চে বসতেছে সমান 3 জন। সুতরাং বেঞ্চ হচ্ছে এক্স বেঞ্চে বসবে বেশি হলে গুণ দেব 3 গুণ এক্স, 3x। তাহলে লিখলাম 3x, আর 6 জন ছাত্র যেহেতু দাঁড়াই রইল, তাহলে 3x এর সাথে 6 জন যোগ করলাম ছাত্র সংখ্যা। আমরা তো ছাত্র বের করতেছি।
তাহলে খেয়াল করে দেখেন প্রথম শর্ত অনুসারে ছাত্র হয়েছে 4x - 12, দ্বিতীয় শর্ত অনুসারে মানে ছাত্র হয়েছে 3x + 6। দুইটাই কিন্তু ছাত্র আর ছাত্র সংখ্যা সমান, তাই সমান সমান দিলাম, দুইটাই সমান দিলাম, কারণ এখানে যতজন ছাত্র নিচে শর্তের মতো অতজন ছাত্রই। সমান দিয়ে x এর মান পাইলাম, x হচ্ছে আপনার 18 জন। x কি দিয়েছিলাম বেঞ্চ, তার মানে বেঞ্চ পাইলাম 18 জন। এখন প্রথম শর্ত যেটা বা দ্বিতীয় শর্ত যে কোনো একটা মান বসাই দেন, 4x - 12, 4 অথবা 3x + 6 যে কোনো একটা বসাই দেন। তো আমরা যদি নিচেরটা বসাইছি আর 3 গুণ x, x এর মান 18 + 6 হিসাব করে দেখলাম 60 জন আপনার ছাত্র আছে। এই হিসাব করলেই যথেষ্ট। তো আমরা যদি নিচের দিকে যাই আরও আমরা এটা দেখেন 7 নাম্বারটা। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 50 জন, মাথাপিছু কেবিনে ভাড়া হচ্ছে ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের মাথাপিছু ভাড়া ছিল 15 টাকা এবং মোট ভাড়া হয়েছিল 1200 টাকা। কেবিনের যাত্রী সংখ্যা কত? দেখেন কেবিনের যাত্রী সংখ্যা ধরলাম আমরা ক ধরলাম, তো কেবিনের যাত্রী যদি ক হয় তাহলে ডেকের যাত্রী কজন? মোট যাত্রী আসলো 50 জন, তাহলে কেবিনে যদি কজন থাকে তাহলে 50 থেকে ক বিয়োগ করলে তো দেখা যাবে যে সেটা হবে ডেকের যাত্রী। আবার ডেকের ভাড়া হচ্ছে 15 টাকা, তাহলে ডেকের ভাড়া যদি 15 টাকা হয় তাহলে কেবিনের ভাড়া কিন্তু বলতেছে ডেকের দ্বিগুণ। তাহলে কেবিনের ভাড়া যেহেতু দ্বিগুণ বলতেছে তাহলে আমরা পাইলাম 15 গুণ 30 টাকা। তাহলে আপনি খেয়াল করে দেখেন ডেকে একজন ভাড়া দেয় 15 টাকা আর কেবিনে একজনে ভাড়া দেয় 30 টাকা। তাহলে আপনি প্রশ্ন করেন একজনে ভাড়া দেয় সমান সমান 30 টাকা কেবিনের ক্ষেত্রে, আমরা এইভাবে হিসাব করলে যে একজনে ভাড়া দেয় সমান সমান 30 টাকা কেবিনের। সুতরাং কেবিনে কতজন? কজন। তাহলে কজনে ভাড়া দিবে কম না বেশি? বেশি দিলে কী হবে? 30 ক হবে, 30 গুণ ক 30 ক। তাহলে লিখলাম কেবিনের ভাড়া হচ্ছে আপনি 30 ক এখানে। আবার লেখেন একজনে ভাড়া দেয় 15 টাকা। 15 টাকা কেন? এটা হচ্ছে আপনার ডেকের ভাড়া। সুতরাং পাবলিক কতজন আছে? 50 বিয়োগ ক। তো 50 বিয়োগ ক জনে ভাড়া দিবে কি কম না বেশি? বেশি দিবে। বেশি দিলে আমরা গুণ করব, গুণ দিলাম 50 বিয়োগ ক গুণ 15 দিলাম। তাহলে প্রথমটা পাইলাম আমরা কেবিনের ভাড়া, পরেরটা পাইলাম আমরা ডেকের ভাড়া, আর দুই ভাড়া যোগ করলে কিন্তু বলছে মোট ভাড়া আছে কত? 1200 টাকা। তাই আমরা 1200 লিখলাম। এখান থেকে আমরা ক এর মান বার করব। ক হচ্ছে কে? ক হচ্ছে কেবিনের যাত্রী। দেখলাম কেবিনের যাত্রী হচ্ছে 30 জন। এভাবে আপনাকে এখান থেকে বের করতে হবে। একইভাবে দেখেন 8 নাম্বারটা দেশে x এর সাথে 10 যোগ করলে যে সংখ্যাটি হয় তা থেকে 20 বিয়োগ করলে 22 হয়। তাহলে x এর সাথে 10 যোগ করতে আমরা বলছি x এর সাথে 10 যোগ করছি, কয়টা যে সংখ্যাটা পাইছিলাম আমরা তার থেকে 20 বিয়োগ বলছে, আমরা 20 বিয়োগ বিয়োগ করলে 22 হবে, সমান সমান 22 লিখলাম। তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করে নিলাম। এগুলো কোনো কঠিন না, আপনি ইচ্ছা করলে আপনি বের করতে পারবেন। দেখেন একটা পুস্তকের দাম x টাকা, 3টা পুস্তক ক্রয় করলে এক ব্যক্তি 5 টাকা কম পড়ে, তার কাছে কত টাকা ছিল? তাহলে একটা পুস্তকের দাম যদি x টাকা হয়, 3টা পুস্তকের দাম হবে 3 গুণ x বেশি 3x। তাহলে 3টা বইয়ের দাম হচ্ছে আপনার 3x টাকা, আর 5 টাকা কম পড়ছে যেহেতু তাহলে লোকটার কাছে ছিল 3x থেকে 5 বিয়োগ 2 লিখতে চলে। একইভাবে 12 নাম্বারটা দেখেন একটা ক্লাসের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর সংখ্যার 3 গুণ পরিমাণ পেল। তাহলে শিক্ষার্থী কত ছিল? ধরলাম শিক্ষার্থী হচ্ছে x, অর্থাৎ মোট শিক্ষার্থী x। তাহলে একজনে পাইছে কিন্তু মোট শিক্ষার্থী 3 গুণ, তাহলে 3x চকলেট পাইছে একজনে। তাহলে একজনে যদি 3x পায় তাহলে আমরা লিখলাম যে একজনে পেল সমান সমান 3x। তাহলে পাবলিক কতজন ছিল? x জন শিক্ষার্থী ছিল। তাহলে x জনে কত পাবে? কম পাবে না বেশি? একজনে যদি 3x পায় তাহলে x জনে তো আরও বেশি পাবে। বেশি পাইলে 3x গুণ x মানে 3x স্কোয়ার। তাহলে মোট পাইতেছে 3x স্কোয়ার, আর মোট কিন্তু চকলেট দেওয়া আছে 2700 দেওয়া আছে। তাহলে 3x স্কোয়ার সমান 2700 লিখবো। এখান থেকে x এর মান বের করলাম আমরা 30। তাহলে আমরা বুঝলাম যে মোট শিক্ষার্থী হচ্ছে কি আপনার 30, এখান থেকে আমরা বের করলাম। এইভাবে আমরা সহজে ইজিতে আমরা বের করতে পারি। 16 নাম্বারটা দেখেন বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে 10টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আবার তপু যদি বাবুকে 20টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। আর বাবুর কাছে কতটা মার্বেল আছে? তো ধরলাম বাবুর কাছে আছে x মার্বেল, তপুর কাছে আছে y মার্বেল।
তো প্রথম শর্ত বলছে বাবু যদি তপুকে 10টা দিয়া দেয়, মার্বেল যদি দিয়ে দেয়, তা বাবু ছিল এক্স, 10টা দিয়া দিলে তো তার কমে গেছে, তাই এক্স বিয়োগ 10 লিখলাম। আর তখন তপুর মার্বেল কি হয়ে গেলো, যে সমান হয়ে গেল, তাদের মার্বেল সমান হয়ে গেল, তাই সমান সমান দিলাম ওয়াই প্লাস 10। ও তপুর ছিল ওয়াই, 10টা মার্বেল পাওয়ার কারণে তো তার তো 10টা বাড়ছে, তাই লিখলাম ওয়াই প্লাস 10। তখন দুইটা সমান সমান বলছে, তো তাদের মার্বেলের সংখ্যা তখন কি হবে, সমান হবে এখানে বলছে, তাই আমরা তখন দুইটার আমরা সমান সমান দিলাম, দিয়ে এটা একটা সমীকরণ রাখলাম। এখানে আমরা কি করলাম, যে এই যে -10টারে মানে কি করলাম, +10টার আমরা যদি এদিকে আনি -10 হবে, তাহলে ওয়াই সমান পাবে এক্স মাইনাস 20 পাইলাম। আবার বলছে যে আবার তপু যদি বাবুকে 20টি মার্বেল দিয়ে দেয়, তো তপু বাবুকে 20টা মার্বেল দিয়ে দিল। তপুর মার্বেল ছিল কিন্তু ওয়াই আর বাবুর আছে এক্স, তো তপু যদি বাবুকে 20টা মার্বেল দেয়, তো বাবুর আসলো এক্স মার্বেল, 20টা দেওয়ার কারণে তার তো মার্বেল বাইরে গেল এক্স প্লাস 20, আর তপুর কিন্তু মার্বেল 20টা কমে গেছে, তাই লিখলাম ওয়াই মাইনাস 20, 20টা কমে গেছে। তাহলে বলছে বাবুর মার্বেলের সংখ্যা হবে কি, দ্বিগুণ হবে। তাহলে কার দ্বিগুণ হইতেছে, বাবুর কিন্তু দ্বিগুণ হইতেছে। তাহলে বাবুর যদি দ্বিগুণ হয়, আমরা সমান সমান দিতে গেলে তপুরের সামনে 2 দিব দ্বিগুণ, তাহলে বাবুরও দ্বিগুণ হইল, তপুরও দ্বিগুণ হলো। কথাটা বুঝেন। এখানে দ্বিতীয় শর্তটা আপনি খেয়াল করেন, বলছে যে তপু যদি বাবুকে 20টা মার্বেল দেয়, তাহলে বাবুর কিন্তু 20টা মার্বেল পাইছে, তা বাবুর আসলো এক্স মার্বেল, আমরা লিখলাম এক্স প্লাস 20। তাহলে তপুর তো ওয়াই মার্বেল ছিল 20টা, দাঁড়াইলে 20টা কমছে, ওয়াই মাইনাস 20। এখন এক্স প্লাস 20 সমান ওয়াই মাইনাস 20 আমরা লিখতে পারি না, কারণ বলছে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। তাহলে বাবুর মার্বেল যে এক্স প্লাস 20 এটা দ্বিগুণ হয়ে গেছে, তা বাবু তো দ্বিগুণ হয়ে গেছে, কিন্তু তপু তো দ্বিগুণ হয় নাই। তাই আমরা সমান সমান তখনই দেব যখন দুই পক্ষে সমান থাকবে। তাহলে বাবু যেহেতু দ্বিগুণ আছে আর তপু তো দ্বিগুণ হয় নাই, না হওয়ার কারণে তপুর আগে যদি আমরা 2 গুণ করে দিলাই, তাহলে এখন তপু দ্বিগুণ আর বাবু তো প্রশ্নের কথা অনুসারে দ্বিগুণ হয়ে রয়েছে। এখান থেকে আমরা এক্সের মান ওয়াই মান বের করব। এক্সের মান বের করলে চলবে, কারণ আমরা বলছে বাবুর কয়টা মার্বেল আছে, বাবুর দেখলাম যে আছে এক্স, তো বাবুর দেখছিলাম যে 100টা মার্বেল আছে। এভাবে অঙ্ক করলে সবগুলো অঙ্ক এখানে মিলবে, কোনো অঙ্ক মানে অন্য কোনো নিয়মে নয়, সবগুলো একই নিয়মে।